আজকের এই মনজ্ঞ আলোচনায় সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমরা দারুণ একটা কালানুক্রমিক যাত্রায় বের হব। আমরা দেখব কিভাবে মনোবিজ্ঞান কেবলই একটা দার্শনিক ধারণা থেকে একেবারে সুনির্দিষ্ট একটা বিজ্ঞানের রূপ নিয়েছে। ধরুন, আমি আপনাদের সেই চিরচেনা মনোবিজ্ঞানের শিক্ষকের মতোই পুরো বিষয়টা ধাপে ধাপে গল্পের মতো তুলে ধরব। তো চলুন কথা না বাড়িয়ে সরাসরি মূল বিষয়ে ঢুকে পড়া যাক। এখানে আমাদের আজকের আলোচনার মূল বিষয়গুলোর একটা তালিকা দেয়া হলো। প্রাথমিক দার্শনিক তত্ত্ব থেকে শুরু করে আধুনিক আচরণগত বিজ্ঞান এবং আমাদের স্মৃতি ঠিক কিভাবে কাজ করে, এই পুরো যাত্রাপথটা আমরা আজ খুব সহজে জেনে নেব। আমাদের প্রথম অধ্যায় মনোবিজ্ঞানের বিবর্তনের ইতিহাস, দর্শন থেকে বিজ্ঞান। চলুন একদম গোড়া থেকে শুরু করা যাক। সাইকোলজি বা মনোবিজ্ঞান শব্দটার আদি অর্থ কী ছিল জানেন? আত্মা সংক্রান্ত বিজ্ঞান। কিন্তু সময়ের সাথে সাথে এই সংজ্ঞার বিশাল একটা পরিবর্তন এসেছে। কেন? কারণ আত্মা বা মন এর মতো আদি ধারণাগুলোকে তো আর ল্যাবরেটরিতে ফেলে বস্তুনিষ্ঠভাবে বা সায়েন্টিফিক্যালি মাপা যায় না, তাই না? আর ঠিক এই কারণেই আধুনিক মনোবিজ্ঞানীরা একে কঠোরভাবে সংজ্ঞায়িত করেছেন আচরণের বিজ্ঞান হিসাবে। মজার ব্যাপার হলো, যখন একে চেতনার বিজ্ঞান বা সায়েন্স অফ কনসিয়াসনেস বলা হলো, তখনও কিন্তু প্রবল সমালোচনা শুনতে হয়েছে। বিশেষ করে সিগমুন্ড ফ্রয়েডের মতো মনোসমীক্ষকরা তো রীতিমতো এর তীব্র বিরোধিতা করে বসলেন। কারণ এই সংজ্ঞাটি মানুষের দৈনন্দিন কাজকর্মে আমাদের অবচেতন মন বা আনকনশিয়াস মাইন্ডের যে একটা বিশাল আর শক্তিশালী প্রভাব রয়েছে, সেটাকে একেবারেই এড়িয়ে গিয়েছিল। এবার আসা যাক আমাদের দ্বিতীয় অধ্যায়ে আচরণ ও পরিবেশের বিজ্ঞান, মানচিত্রের উপমা এবং WOW বা WOW সূত্র। এসব সমালোচনা আর বিবর্তনের পথ ধরেই কিন্তু আধুনিক মনোবিজ্ঞানের ধারণাটি পাকাপোক্ত হয়েছে, যাকে আমরা একটা জীব এবং তার চারপাশের পরিবেশের একটা অবিরাম মিথস্ক্রিয়া হিসেবে বুঝতে পারি। বিষয়টাকে খুব সহজে বোঝার জন্য একটা চমৎকার মানচিত্রের উপমা দেওয়া যায়। ধরুন, শরীরবিজ্ঞান বা ফিজিওলজি যদি কোনো দেশের নির্দিষ্ট শহর বা অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে কাজ করে, আর সমাজবিজ্ঞান যদি মানুষের গোষ্ঠীগত আচরণের বিশাল মহাদেশ নিয়ে আলোচনা করে, তাহলে মনোবিজ্ঞান হল সম্পূর্ণ দেশের মানচিত্র। এটি সামগ্রিকভাবে একজন ব্যক্তির আচরণ আর ক্রিয়াকলাপের ওপরই সবচেয়ে বেশি ফোকাস করে। পরিবেশ আর মানুষের এই যে অবিরাম মিথস্ক্রিয়া, এটাকে আমরা WOW বা WOW সূত্রের মাধ্যমে খুব সহজেই বুঝতে পারি। ব্যাপারটা হলো, প্রথমে ওয়ার্ল্ড বা পারিপার্শ্বিক জগৎ কোনো অর্গানিজম বা জীবকে প্রভাবিত করে, যাকে আমরা উদ্দীপক বলি। এরপর সেই জীব ভেতরে ভেতরে একটা প্রতিক্রিয়া দেখায় এবং সবশেষে নিজের আচরণের মাধ্যমে সেই একই ওয়ার্ল্ডকে আবার পাল্টা প্রভাবিত করে। চলুন একটা একদম বাস্তব উদাহরণ দিয়ে ব্যাপারটা পরিষ্কার করা যাক। ধরুন, গভীর রাতে অন্ধকার ঘরে হঠাৎ করে বিকট একটা শব্দ হলো আর ধরফর করে ঘুম ভেঙে গেল। এই যে শব্দটা, এটাই হলো ওয়ার্ল্ড বা পরিবেশ যা প্রভাবিত করল। এর পরের প্রতিক্রিয়াটা কি হবে? উঠে ঘরের আলোটা জ্বালিয়ে দেওয়া, তাই তো? আর ঠিক এভাবেই বাহ্যিক আচরণের মাধ্যমে পরিবেশ বা ওয়ার্ল্ডকে আবার আমরা পরিবর্তন করে ফেললাম। এরপর আমরা যাচ্ছি অধ্যায় 3-এ, অন্তর্দর্শন বা ইন্ট্রোস্পেকশন পদ্ধতি, নিজের ভেতরে তাকানো। আধুনিক যুগে পুরোপুরি প্রবেশ করার আগে আদি মনোবিজ্ঞানীরা জীবেরই অভ্যন্তরীণ পর্যায়টি নিয়ে পড়াশোনা করার জন্য অন্তর্দর্শন বা ইন্ট্রোস্পেকশন নামের একটা পদ্ধতি ব্যবহার করতেন। সহজ কথা, এর মানে হল নিজের মনের ভেতর নিজেই উকি দেওয়া। এই পদ্ধতির মূল লক্ষ্যটাই ছিল এমন যে, যখন কেউ খুব ভয় পাচ্ছে বা রেগে যাচ্ছে, তখন একেবারে একজন বিজ্ঞানীর মতো রিয়েল টাইমে নিজের সেই অনুভূতিগুলোকে পর্যবেক্ষণ করা। অনেকটা নিজের মনের সামনেই একটা বড় আয়না ধরে রাখার মতো ব্যাপার। আমাদের চতুর্থ অধ্যায় হল অন্তর্দর্শনের ত্রুটি ও সমালোচনা, পর্যবেক্ষক প্রভাব বা দি অবজারভার ইফেক্ট। এখানে একটা বড় প্রশ্ন থেকে যায়, তীব্র আবেগের মুহূর্তে আসলে কি একদম নিরপেক্ষভাবে নিজের অনুভূতি মাপা সম্ভব? আধুনিক মনোবিজ্ঞানীরা কিন্তু এই পদ্ধতির বেশ বড়সড় কিছু ত্রুটি ধরেছেন। সবচেয়ে বড় সমস্যাটা হলো, যখনই আমরা নিজেদের রাগ বা ভয়কে খুব মনোযোগ দিয়ে বিশ্লেষণ করতে যাই, তখন কিন্তু সেই রাগটা এমনিতেই কমে যায়। তার মানে দাঁড়াচ্ছে, আমরা আসলে সেই মুহূর্তের জীবন্ত আবেগকে নয়, বরং মাত্রই অতীত হয়ে যাওয়া একটা স্মৃতিকে বিশ্লেষণ করছি। একে বলা হয় অতীত দর্শন বা রেট্রোস্পেকশন। আর ভাবুন তো, ছোট শিশু বা কোনো প্রাণীর ক্ষেত্রে কি এই পদ্ধতি খাটানো সম্ভব? একেবারেই না। আর এখানেই চলে আসে ত্রুটিপূর্ণ অন্তর্মুখী অন্তর্দর্শন এবং বস্তুনিষ্ঠ বহির্দর্শনের মধ্যকার বিশাল সেই পার্থক্যটা। বহির্দর্শন পদ্ধতিতে আমরা মনের ভেতরের অদৃশ্য অনুভূতির চেয়ে বাইরের পরিমাপযোগ্য আচরণের ওপর অনেক বেশি জোর দিয়ে থাকি, কারণ এই বাহ্যিক আচরণগুলো সবার সামনেই প্রমাণ বা যাচাই করা সম্ভব। এরপর আসছে অধ্যায় 5, পরীক্ষণমূলক পদ্ধতির উত্থান, বস্তুনিষ্ঠ পর্যবেক্ষণ।
মনোবিজ্ঞানকে যদি সত্যি একটা খাঁটি বিজ্ঞান হতে হয় তবে তাকে অবশ্যই বাস্তব, দৃশ্যমান এবং পরিমাপ করা যায় এমন আচরণ পর্যবেক্ষণের দিকেই এগোতে হতো। যেমন ধরুন, কেউ যখন হঠাৎ সামনে একটা সাপ দেখে ফেলে, তখন তার মনের ভেতরের অদৃশ্য ভয়টা ঠিক কতটুকু সেটা কি মাপা সম্ভব? এর বদলে পরীক্ষামূলক মনোবিজ্ঞানীরা সেই মানুষটার বাহ্যিক আচরণটা পর্যবেক্ষণ করেন। হয়তো সে চিৎকার করে উঠল বা উল্টো দিকে দৌড়ে পালালো। এগুলো কিন্তু খুব সহজেই মাপা যায়। এই যে পরীক্ষণমূলক পদ্ধতি বা এক্সপেরিমেন্টাল মেথডে আমরা শিফট করলাম, এর ফলে বিজ্ঞানীরা এখন গবেষণাগারের ভেতরে পরিবেশের বিভিন্ন চলক বা ভেরিয়েবলগুলোকে খুব সুন্দরভাবে নিয়ন্ত্রণ করতে পারেন। আর এর মাধ্যমেই মানুষের আচরণ সম্পর্কে এমন সব তথ্য বেরিয়ে আসে যা সারা পৃথিবীর সবার জন্যই নির্ভরযোগ্য একটা সার্বজনীন সত্য হয়ে দাঁড়ায়। এখন আমরা পৌঁছে গেছি আমাদের শেষ অধ্যায়, অনুষঙ্গ ও স্মৃতির নিয়মাবলী, বিন্দুগুলো যুক্ত করা। চলুন এবার এই বস্তুনিষ্ঠ দৃষ্টিভঙ্গিকে আমাদের দৈনন্দিন জীবনের খুব পরিচিত একটা বিষয়ের সাথে মিলিয়ে দেখি। আমরা সবাই খেয়াল করেছি আমাদের স্মৃতি কিভাবে যেন স্বয়ংক্রিয়ভাবেই এক চিন্তার সাথে আরেকটা চিন্তাকে জুড়ে দেয়, তাই না? অনুষঙ্গ বা স্মৃতির একেবারে প্রথম নিয়মটা হল নৈকট্যের নিয়ম বা ল অফ কন্টিগুইটি। এই নিয়মটা খুব চমৎকারভাবে ব্যাখ্যা করে কেন কাছাকাছি সময়ে বা পাশাপাশি স্থানে ঘটা ঘটনাগুলো আমাদের মস্তিষ্কের ভেতর একেবারে স্থায়ীভাবে একটার সাথে আরেকটা জুড়ে যায়। একটা ছোট্ট উদাহরণ দিই। ধরুন, কেউ আগ্রা শব্দটা উচ্চারণ করল, সাথে সাথেই মস্তিষ্কের ভেতর কোন ছবিটা ভেসে ওঠে বলুন তো? ঠিক ধরেছেন, তাজমহল। কারণ স্থান এবং সময়ের সাপেক্ষে আমরা এই দুটো বিষয়কে সব সময়ই একসাথেই শিখেছি বা দেখেছি। দ্বিতীয় নিয়মটা হল সাদৃশ্যের নিয়ম বা ল অফ সিমিলারিটি। এই নিয়ম অনুযায়ী নতুন কোনো অভিজ্ঞতা বা ঘটনা স্বতঃস্ফূর্তভাবেই আমাদের অতীতের একই রকম দেখতে বা একই ঘরানার কোনো স্মৃতির কথা হুট করে মনে করিয়ে দেয়। যেমন ধরুন, কেউ একজন কলকাতায় ভিক্টোরিয়া মেমোরিয়াল দেখতে গেছে। সেখানকার সেই বিশাল আর শীত পাথরের রাজকীয় স্থাপত্য দেখার সাথে সাথেই হয়তো তার অতীতের তাজমহল ভ্রমণের স্মৃতিটা একদম তরতাজা হয়ে চোখের সামনে ভেসে উঠবে। কারণ ওই যে দুটোর মধ্যেই দৃশ্যগত একটা দারুণ মিল বা সাদৃশ্য রয়েছে। আর সবশেষে রয়েছে বৈপরীত্যের নিয়ম বা ল অফ কন্ট্রাস্ট। মানব মনের এটা যে কি একটা বিস্ময়কর বৈশিষ্ট্য তা বলে বোঝানো মুশকিল। নিয়মটা হলো, আমরা যখন কোনো চরম বা এক্সট্রিম অবস্থায় থাকি তখন আমাদের মন ঠিক তার উল্টো বা বিপরীত অবস্থার কথা প্রবলভাবে স্মরণ করিয়ে দেয়। ঠিক এই কারণে খেয়াল করে দেখবেন, গভীর দুঃখ বা চরম কষ্টের মুহূর্তগুলোতে আমাদের মন প্রায়ই সবচেয়ে আনন্দের দিনগুলোর কথা খুব স্পষ্টভাবে মনে করিয়ে দেয়। অথবা ধরুন, হঠাৎ করে খুব গভীর একটা অন্ধকারে পড়লে যেমন আমরা হন্যে হয়ে আলোর কথা ভাবতে থাকি, ব্যাপারটা ঠিক সেরকমই। দেখতে দেখতে আমরা আমাদের এই ঐতিহাসিক যাত্রার একদম শেষ পর্যায়ে চলে এসেছি। শেষ করার আগে একটা দারুণ প্রশ্ন রেখে যেতে চাই। আচরণ এবং স্মৃতির এই যে বস্তুনিষ্ঠ নিয়মগুলো আমরা জানলাম, এর উপর ভিত্তি করে একটু গভীরভাবে ভেবে দেখুন তো, আমাদের দৈনন্দিন জীবনে ঠিক কতটুকু অংশ আসলেই আমাদের সচেতনভাবে নেওয়া সিদ্ধান্ত, আর কতটুকুই বা স্রেফ চারপাশের পরিবেশের প্রতি একটা স্বয়ংক্রিয় প্রতিক্রিয়া। আশা করছি আজকের এই আলোচনাটি নতুন করে অনেক কিছু ভাবার খোরাক যোগাবে। শেখার এই চমৎকার যাত্রায় এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।